দর্শক, সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজন। আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, জামায়াতের ঘাঁটিতে বাধা ছিলেন লিটন। মানব জমিন, অন্ধকারে পুলিশ, পিতামাতার পাশে দাফন, নিরাপত্তা নিশ্চিত করার দাবি এমপিদের। আমাদের সময়, নিরাপত্তার শঙ্কায় সাংসদরা, গানম্যান চান সবাই। জয় জয় দিন, শিক্ষা ক্যাডারে পদোন্নতিতে বিধি লঙ্ঘনের হিড়িক। বিদেশি টিভি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা। মানব কণ্ঠ, নতুন কৌশলে 5 জানুয়ারি পালন করতে চায় বিএনপি। আলোকিত বাংলাদেশ, সরকারের ব্যাংক ঋণ কমেছে। দৈনিক ইনকিলাব, ফের দোষারোপের রাজনীতি। ভোরের কাগজ, জাতীয় পার্টি জেপির সঙ্গে সংলাপ, সুষ্ঠু নির্বাচনে সমঝোতা অপরিহার্য, রাষ্ট্রপতি। দৈনিক দিনকাল, এবার রেল লাইনের স্লিপারে ব্যবহার করা হয়েছে বাঁশ। বণিক বার্তা, প্রাথমিক শিক্ষা পর্যাপ্ত অবকাঠামো ছাড়াই চলছে 56,000 বিদ্যালয়। দৈনিক সংগ্রাম, নির্দেশনা অমান্যে লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা। বিদেশি টিভি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা। দৈনিক করতোয়া, এখনো উত্তাল গাইবান্ধা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, PMO urges China to expedite funding. The Financial Express, NBR to plug hole in package VAT. সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। তো প্রধান শিরোনাম হিসেবে আসলে একটি ফলো আপ সংবাদের শিরোনাম, যেটি গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন তার হত্যাকাণ্ডকে ঘিরে। অত্যন্ত সঙ্গত কারণে এটা খুব বড় খবর, কারণ হত্যাকাণ্ডে প্রায় 3 দিন অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত খুব দৃশ্যমান অগ্রগতি আমরা প্রত্যক্ষ করছি না। আমরা বক্তব্য শুনছি, স্টেটমেন্ট পাচ্ছি, বিবৃতি পাচ্ছি, সন্দেহের তীর কোন দিকে সেটি দেখছি, কিন্তু একজন এমপিকে হত্যাকাণ্ডের পরে যত দ্রুত দুর্বৃত্তদের ধরে ফেলার কথা সেই তৎপরতা দেখছি না। আমরা প্রত্যাশা করি যে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে, কারণ এটি একটা যে কোনো হত্যাকাণ্ডই খুব কষ্টজনক, যে কোনো হত্যাকাণ্ডই খুব দুঃখের, কিন্তু যখন একজন সিটিং এমপিকে হত্যা করা হয় তার মধ্য দিয়ে অনেকগুলি বার্তা দেওয়া হয়। একটি হচ্ছে যে তিনি সেই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, তিনি সবচেয়ে নেতা, রাজনৈতিক নেতা। আপনি শিরোনাম পড়ছিলেন যে ইত্তেফাকে যেটি পড়ছিলেন যে জামাতের দুর্বৃত্ত ঘাঁটির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ তার একটি দৃঢ় আদর্শিক রাজনৈতিক অবস্থান ছিল, যে অবস্থানটির বিরুদ্ধে প্রত্যক্ষ শত্রুপক্ষ ছিল যদি ইত্তেফাকের খবর সূত্র হয়। যদিও মানব জীবনের হেডলাইন বলছে যে এখন অন্ধকারে পুলিশ, কোনটা সত্যি আমরা জানি না, কিন্তু এইরকম একটি রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব তার বাসায় তাকে খুন করে নির্বিঘ্নে দুর্বৃত্তরা পালিয়ে গেল, এটা যেমন এলাকায় আতঙ্ক ছড়া যায়, তাহলে এলাকার সাধারণ মানুষরা নিরাপত্তা কোথায় পাবে? তার পাশাপাশি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি যারা, তাদের জন্য একটি কঠোর বার্তা। আপনি আরেকটি শিরোনাম পড়ছিলেন যে জনপ্রতিনিধি এখন গানম্যান চান। গানম্যান তার সমস্যার সমাধান হতে পারে না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি যখন তার এলাকায় যান, তিনি সকাল সন্ধ্যা রাতে তার এলাকার অসংখ্য মানুষের সঙ্গে তার বৈঠক করতে হয়, কথা বলতে হয়, প্রয়োজনে লোকজন আসেন, দুঃখ কষ্ট জানানোর জন্য লোকজন আসেন, অভিযোগ জানানোর জন্য লোকজন আসেন, তারাও ভোটারদের সঙ্গে জনসংযোগ করে। কাজেই এটি কিন্তু অন্য যে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন অথবা এলাকায় যারা রাজনীতি করেন তাদের জন্য একটা খুব মানে কঠোর বার্তা যে দুর্বৃত্তরা এরকম সুযোগ নিতে পারে। কাজেই খুব দ্রুত, যদি এটা জঙ্গি হোক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কোনো অপতৎপরতাই হোক অথবা যাই হোক না কেন, আমি যেটি মনে করি যে খুব দ্রুত এই বিষয়ে পুলিশের আমরা অ্যাকশন দেখতে চাই। আমরা দেখতে চাই যে যারা দুর্বৃত্ত তাদেরকে ধরা হয়েছে, এটার মধ্যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে যাতে হারিয়ে না যায়, কারণ একজন এমপির মৃত্যুকে সহজভাবে এবং ক্ষমতাসীন দলের এমপির মৃত্যুকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি এই প্রসঙ্গে বলি যে গতকাল বেগম খালেদা জিয়া বলেছেন যে এই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রসঙ্গ নাই, সন্ত্রাসী
যারা এমপিকে হত্যা করেছে তাদের শাস্তি তারা চায়। কাজে একটা রাজনৈতিক ঐকমত্য কিন্তু এখানে আছে যে এখানে কেউ কারো দিকে পাল্টাপাল্টি দোষারোপ করছে না, বা বিএনপিও এই কথা বলছে না যেটা সরকারের ব্যর্থতা। তারা বলছে যে এই কথা যে এটার একজন এমপিকে হত্যাকারী যাই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে। কাজে অত্যন্ত সঙ্গত কারণে আজকের সংবাদপত্রে এটা শিরোনাম যে দ্বিতীয় দিনে আমার ধারণা যে আরো কয়েকদিন এই বিষয়ে সাংবাদিকরা তাদের অনুসন্ধানী চোখ অব্যাহত রাখবেন, অনুসন্ধানী তৎপরতা অব্যাহত রাখবেন, অনুসন্ধানী চোখ থাকবে যে রাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়ে কি করছে। আরেকটি বিষয় শিরোনাম হিসেবে এসছে, প্রায় সবগুলোতেই আছে আমরা দেখছি কম বেশি, সেটা হচ্ছে সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার। একটি হচ্ছে যে সংসদ সদস্যরা তো প্রিভিলেজড গ্রুপ, তাদের তো নিরাপত্তার একটা বিশেষ ব্যবস্থা থাকেই। এই ঘটনার পরে আরো নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা দরকার, যেটি মঞ্জুরুল আলমের ভাই অভিযোগ করেছেন যে তার একটা নিরাপত্তা প্রহরী বোধহয় নিরাপত্তার ব্যবস্থা বোধহয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ছিল, কিন্তু ওই দিন ঘটনার দিন ঘণ্টাখানিক আগে সে পুলিশকে তিনি ছুটি দিয়ে দেন অথবা তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। কাজে সেটি একটা বিশেষ ব্যবস্থা তারা পেতেই পারেন, কারণ তারা বাংলাদেশের রিমোট অঞ্চলে যাতায়াত করেন, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা তাদের করতেই হয়। কিন্তু ধরেন 300-350 এমপি, তাদেরকে শুধুমাত্র পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে কি সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে? এটা বোধহয় খুব কঠিন কাজ হবে, কারণ মানে কাজেই হয়তো তারা প্রাইভেট নিরাপত্তা রক্ষীও নিতে পারেন এমপি সাহেবরা, সেটাও হয়তো পারেন। কিন্তু এটি তো গোটা সমাজে যে আতঙ্কটা ছড়ালো, গোটা সমাজে যে একটা মানে ভয়াবহ বার্তা ছড়ালো, তাতে তার কিন্তু নিরসন হবে না, বরং মানুষ আরো আতঙ্কিত হবে। যখন একজন এলাকার এমপি সামনে পেছনে নিজস্ব প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরা করবেন অথবা গানম্যান নিয়ে চলাফেরা করবেন, তখন এটি সাধারণ মানুষের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি করবে। কাজে হ্যাঁ, আমি একদিকে যেমন চাই যে তাদের নিরাপত্তার ব্যাপারে সরকার বিশেষ নজর দিক, তার পাশে এই যে আতঙ্কটা ছড়িয়েছে কি জনপ্রতিনিধিদের কি সাধারণ মানুষের, তাই আতঙ্কটা দূর করার জন্য পুলিশি অ্যাকশনটি জরুরি দরকার, পুলিশি অভিযানটি দরকার, দুর্বৃত্তদের ধরাটি দরকার। মানুষ যদি দৃশ্যমান ভাবে দেখে যে হ্যাঁ একটা খুন হয়ে গেছে, তার ঠিক কার গাফিলতি হয়েছে সেটা তদন্ত হবে, কিন্তু দ্রুততম সময়ে খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি মাসুর জানেন, সাংবাদিকদের হত্যাকাণ্ড আমরা বারবারই বলি যে একটি হত্যাকাণ্ড হয় তার কোনো বিচার হয় না, কালচার অফ ইম্পিউনিটি। এই যে হত্যাকাণ্ড হয়, খুনিদের ধরা না হওয়া, বিচার না হওয়া, এটি কিন্তু সমাজে আরেক ধরনের অস্থিরতা সৃষ্টি করে। আজকে যদি সুন্দরগঞ্জে এটি দ্রুততম সময়ে যদি আমরা একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে না পাই, আরেকটি সুন্দরগঞ্জে যেটি বলা হয়েছে ভাড়াটে গুন্ডা যদি সুন্দরগঞ্জের জন্য ভাড়াটে করা যায়, তার আরেক জায়গার জন্য তাদেরকে ভাড়া করা যাবে। কাজে যদি মানে সামাজিকভাবে সমাজে যদি আমরা একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে না পারি, সামাজিক নিরাপত্তা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে একজনকে দুজনকে শুধু গানম্যান দিয়ে এই নিরাপত্তা 300-350 এমপিকে গানম্যান দিয়ে এই নিরাপত্তার বিষয়টি খুব সুনিশ্চিত করা যাবে এটি মনে করি না। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব সুস্পষ্ট অবস্থান নিতে হবে এবং খুব বিলম্ব না করে দুর্বৃত্তদের ধরতে হবে এবং আমাদের আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলছে। জাতীয় পার্টি জেপি মঞ্জুর সঙ্গে সংলাপ ছিল গতদিন, সেটি আমরা দেখেছি। তারা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু রাষ্ট্রপতির ভূমিকা আশা করছেন গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং শিরোনাম রয়েছে যে 11 জানুয়ারি সংলাপ হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে। ভালো, আমরা যেটি রাজনীতির ক্ষেত্রে অচল অবস্থা অবসানের জন্য একটা সংলাপ অনেকেই করছিলাম, আমার ধারণা এটা একটা পরোক্ষ সংলাপ। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে সরকার দল কি চায়, বিরোধী দল কি চায়, বাইরের অন্যান্য রাজনৈতিক দল কি চায়, তাদের একটা পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এখন এইবারের ক্ষেত্রে যেটি মনে হচ্ছে যে এই আলোচনার মধ্য দিয়ে সমস্যা নিষ্পত্তি করতে হবে, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি যে ক্ষমতায় থাকুন অথবা ক্ষমতায় না থাকুন, আমাদের রাজনৈতিক দলগুলি সংবিধান অনুসরণ করবেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতির সংবিধানের জায়গাটিতে যাবেন। সংবিধান কিভাবে নির্বাচন কমিশন হবে তার একটা আইন করবার জন্য বলেছে। আমাদের এই দুইটি আইন আমরা প্রত্যক্ষ করছি না,
একটি হচ্ছে বিচারক নিয়োগের আইনটি, এটি সকল দলই এটি বলেন যে দলীয় করা হয় বা বিচারক যখন নিয়োগ করা হয় তখন তাই নিয়ে সমালোচনার ঝড় উঠে, কিন্তু এটি কেন একটা আইনি কাঠামোর মধ্যে এটাকে আনা হচ্ছে না সেটি একটি প্রশ্ন। এবং 45 বছর হয়ে গেল কেন নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইনটি হচ্ছে না? এই যে ধরেন একটা সার্চ কমিটির কথা বলা হচ্ছে, আইনের মধ্যে কোথাও সার্চ কমিটির কথা বলা নাই। কাজে এটা কোন ভিত্তিতে করা হবে? কাজে সমঝোতার ভিত্তিতে করা হবে। তো 45 বছরে তো একটা আইনের কাঠামো নিয়ে অন্তত আলোচনা হতে পারতো। আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি মহামান্য রাষ্ট্রপতি দলগুলির বক্তব্য শুনেছেন এবং তার থেকে তার একটা স্পষ্ট ধারণা হচ্ছে দলগুলি কিরকম বিষয় চায়। এই ধারণাকে, এই আলোচনার ভিত্তিতে সর্বশেষ 11 জানুয়ারি যে ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা হবে, তাদের সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি দপ্তর থেকে যদি একটা পরামর্শ দেওয়া হয় রাষ্ট্রকে, যে রাষ্ট্র এই বিষয়ে একটা আইন প্রণয়ন করতে পারে কিনা, রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা এরকম, কারণ এরাই তো আমাদের রাজনৈতিক দল যারা আলোচনায় গেছেন, যে রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা সেরকম, এবং তার নিরিখে যদি আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের ক্ষমতাসীন সরকার, তারা যদি একটা আইনের কাঠামো নিয়ে আগামী এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন কমিশন হচ্ছে সেটি আর এখন আইন করে পারা যাবে না, এটি এই আলোচনার ভিত্তিতেই করতে হবে। এর পরের নির্বাচন কমিশনের জন্য একটা আইনি কাঠামোর খসড়া নিয়ে যদি এখনই আলোচনা শুরু হয়, তাহলে আমরা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে পারি। তাহলে 3 বছর, 4 বছর, 5 বছর পরপরই যখনই নির্বাচন কমিশন শূন্য হয়ে পড়বে, তখন এইরকম একটা অস্থিরতার সৃষ্টি হবে না। 1 2 নম্বর যেটি হচ্ছে যে আমি এটাই প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন একসঙ্গে সব খালি হয়ে যাচ্ছে, মানে সব নির্বাচন কমিশন চলে যাচ্ছেন, আবার নতুন করে 5 জন আছেন। যদি একটা রোটেশন থাকে যে এই কমিশন থেকে 3 জন বিদায় নেবেন, 2 জন থাকবেন, তাহলে কিন্তু এই যে বিদায়ী নির্বাচন কমিশন নানা ধরনের ভালো মন্দ যে অভিজ্ঞতা তারা সঞ্চয় করেছেন নতুন কমিশনের সঙ্গে তারা শেয়ার করতে পারেন। এখন ধরো ফেব্রুয়ারি মাসে যদি কাজী রকিবউদ্দিন কমিশনের পুরোটা বিদায় নেয়, আবার পুরো 5 জন বা 3 জন যদি আসেন, তাদেরকে পুরোটা হোমওয়ার্ক করতে হবে নিজেদের মতো করে। কাজে এইরকম অনেক ধারণা সুশীল সমাজের মধ্যে আছে, সিভিল সোসাইটির মধ্যে আছে। আমার ধারণা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এইবারে সমস্যা সমাধান করুন এবং ভবিষ্যতের জন্য সংবিধান নির্দেশিত আইনের দিকে যদি আমরা অগ্রসর হই, সেটাই খুব যৌক্তিক কাজ হবে। আরেকটি শিরোনাম জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি লক্ষ্য করছেন যে শিক্ষা নিয়ে আলোচনাটা চলছেই, বিশেষ করে নিচের দিকের শিক্ষা, প্রাথমিক পর্যায়ের শিক্ষার মান, যেটি যে কারণে অনেক সময় দেখা যায় যে উচ্চশিক্ষা যখন ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে ভালো ফল করতে দেখা যায় না বেশিরভাগকেই। তো এখানে একটি শিরোনাম রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্যাপ্ত অবকাঠামো ছাড়াই চলছে 56,000 বিদ্যালয়। মানে অবকাঠামোর ব্যাপারটা শিরোনামে আমরা দেখছি, পাশাপাশি কারিকুলাম, শিক্ষকতা সবকিছু নিয়েই আলোচনা হয়। আর চট্টগ্রামের একজন বিশিষ্ট রাজনীতিবিদ বহুকাল আগে বলেছিলেন যে তিনি অনেক বেশি বয়সে মারা গেছেন, তিনি তার অল্প বয়সের কথা বলেছিলেন যে আমাদের বাল্যকালে স্কুল ঘরগুলি ছিল খুব নড়বড়ে, কিন্তু শিক্ষাটা ছিল খুব পোক্ত, কারণ যে শিক্ষকরা শিক্ষা দিতেন তারা খুব পোক্তভাবে শিক্ষা দিতেন। আর এখন স্কুল ঘরগুলি পাকা হয়েছে কিন্তু শিক্ষাটা নড়বড়ে হয়ে গেছে, শিক্ষার অবস্থানটা খুব দুর্বল হয়ে গেছে। কথাটি খুব সত্যি এই অর্থে এখানে অবকাঠামোর কথা বলা হয়েছে। আমরা সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার জন্য নানা কর্মসূচি আমরা করেছি, বিনামূল্যে বই দিচ্ছি, অনেকগুলি সূচক আমরা এখানে দেখছি যে ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আপনি অবকাঠামোর কথা বলছেন, কারিকুলামের কথা বলছেন, একমুখী শিক্ষার কথা বলছেন, আমরা জেএসসি, পিএসসি নানান ধরনের এক্সপেরিমেন্ট করছি এবং দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে আমরা নাম্বারের সংখ্যা তত্ত্বের দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু গুণগতের মান দিক থেকে এগিয়ে যাচ্ছে না, এই বিতর্কটি আছে। কাজেই এবং আরেকটি কথা হচ্ছে যে আমরা যদি একটা প্রকৃত প্রস্তাবেই একটা সভ্য সংস্কৃতির জাতি তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার কোনো বিকল্প নাই, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং এই শিক্ষার কোনো বিকল্প নাই। কারণ একটা সংস্কৃতিবান জাতির মূল জায়গাটি তো শিক্ষা। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি যে এখানে ইতিবাচক দিক যেমন অনেকগুলি আছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নেতিবাচক খবরও দেখতে পাই। তো এটা একটা সর্বব্যাপী সামাজিক আন্দোলনের বিষয়, কারণ যখনই আপনার শিক্ষানীতি ঘোষণা করা হয় সমাজের একটি অংশ সেটা নিয়ে প্রশ্ন তুলে, একমুখী শিক্ষার কথা যখন বলা হয় তখন কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু একটি দেশপ্রেমিক সরকারের দায়িত্ব হচ্ছে যে আমরা আগামী, যেমন আমরা 2040 সাল পর্যন্ত 2050 সাল পর্যন্ত বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, তো ওই জায়গাটা যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে আমরা শিক্ষার ক্ষেত্রটাকে নিয়ে ওই স্বপ্নটা দেখতে চাই। ওই স্বপ্নটা যদি আমরা দেখতে পারি তাহলে পরে আসলে কি করলে পরে আমাদের নতুন প্রজন্মের জায়গা আমরা যেতে পারবো, সেটি একটি সঠিক কাজ হবে। আমি একটি বলে শেষ করতে চাই যে আমরা যখন আপনারও মনে থাকবার কথা যে যখন এই চ্যানেলের সঙ্গে পার্টনারশিপের প্রোগ্রামটি হয়েছিল, যে যখন আমরা
কৃতি ছাত্রদের সংবর্ধনা দিচ্ছিলাম, যে মানে জিপিএ 5 পাওয়া, তখন একটি সংস্থা আমার যদ্দূর ধারণা পড়ে শিক্ষা সাক্ষরতা গণসাক্ষরতা অভিযান ক্যাম্পে রাশেদা কে চৌধুরীর সংগঠন, তারা এবং চ্যানেল আই যৌথভাবে অনুষ্ঠানটি করেছিল। তারা একটা আয়োজন করেছিলেন যে এই যে যারা কৃতি ছাত্র তাদেরকে আমরা সম্বর্ধনা দিই, কিন্তু যারা ফেল করে তারা কেন ফেল করে, আপনার এই বিষয়টির সঙ্গে সেটা মিলবে। আমি মানে সৌভাগ্যজনকভাবে আমি সেই অনুষ্ঠানটির সঞ্চালক ছিলাম। আমরা দেখেছি যে এটির মধ্যে শুধুমাত্র সরকারের শুভ ইচ্ছাই যথেষ্ট নয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলের একটি মেয়ে বলছিল যে আমি যে ফেল করলাম কারণ আমি 6 মাস তো স্কুলে যেতে পারি না। কেন যেতে পারো না? বলে 6 মাস আমার এলাকায় পানির নিচে থাকে, আমার পরিবারের একটি মাত্র নৌকা, তখন তারা মাছ ধরে, মাছ ধরাটার চাইতে আমার শিক্ষা জরুরি না, যার ফলে আমি 6 মাস স্কুলে যেতে পারি না। নাটোরের একটি মেয়ে বলে যে সপ্তাহে 2 দিন আমি স্কুলে যাই, বাকি 3 দিন স্কুলে যেতে পারি না। কেন পারো না? যে ইভটিজিং এর কারণের জন্য আমরা সেখানে যেতে পারি না। শত শত স্কুল এসছে যাদের বিজ্ঞান শিক্ষক নেই, অঙ্ক শিক্ষক দুর্বল, ইংরেজি শিক্ষক নেই, একই শিক্ষক সব সাবজেক্ট পড়াচ্ছেন। এবং এখন যেটি হয়েছে যে বিভিন্ন গ্রামে ওই অঞ্চলের শিক্ষকদেরকে শিক্ষায়তনে দেওয়া হচ্ছে, দেখা যায় রোটেট করে, আজকে আপনি যান স্কুলে, আজকে সারাদিন আপনি পড়েন, কালকে আমি যাব, এরকম ভাগাভাগি করা হচ্ছে। কাজেই আপনি আমাদের শিক্ষার ইতিবাচক দিক হচ্ছে বিশ্বের সবচেয়ে অন্যতম উদাহরণ, 1 জানুয়ারিতে 33 কোটি বই 36 কোটি বই পৌঁছে দেওয়া হয়েছে। এই এক বিশাল যজ্ঞ আমরা পালন করছি এবং আমরা নানা আয়োজন করছি, এটি ঠিক, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জায়গা আছে, যে জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, সকল জায়গায় অবকাঠামো যেমন আমরা পৌঁছাতে পারবো না, তার পাশাপাশি আপনার গুণগত শিক্ষার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে। এটি গেল অবকাঠামো, কিন্তু এর বাইরে আপনি বলছিলেন বিভিন্ন কথা। একটি কথা সামনে আসে, সেটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ। মানে আমরা ক্লাসরুম আধুনিক, ডিজিটাইজেশন, নানা রকম কথাবার্তা আসে, কিন্তু আধুনিক শিক্ষা পদ্ধতি, শিশু বান্ধব শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক ভিত্তিক, সেই ব্যাপারে কতখানি জোর দেওয়া হচ্ছে? নিশ্চয়ই। একটি হচ্ছে যেমন এইবার যখন পাঠ্যপুস্তক বিতরণ করা হলো, এত বছর পরে আপনি দেখেন প্রথমবারের মতো আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা, তাদের ভাষায় তারা বই পেলেন, এটা একটা বড় অগ্রগতি। এবং এই যে আপনি মৌলিক জায়গাটিতে কথাটি বললেন, আমরা যখন শিক্ষক নিয়োগ করি, সেই শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আমাদের অবকাঠামো, আমরা পিটিআই প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের কথা শুনে আমাদের জন্মলগ্ন থেকে, তার মানে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা আগে থেকে ছিল। এখন তো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় তাদের নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আপনি প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেটি আপনি খুব ভালো জানেন, যে নিড অ্যাসেসমেন্ট, আমাদের সমাজের জন্য কোনটা আমরা চাই, কোন লেভেলে কোনটা চাই, হায়ার লেভেলে কোনটা চাই, মিড লেভেলে কোনটা চাই, লোয়ার লেভেলে কোনটা চাই, এইটা যদি আমরা মানে পরিকল্পনা, নিশ্চয়ই আমাদের শিক্ষা মন্ত্রণালয় অনেক কাজ করছেন, কিন্তু আমার যেটি ধারণা যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা করার ফলে মূল ফোকাসটি কিন্তু সরকারের দিক থেকে খুব ইতিবাচক, যে এই জায়গাটিকে তারা বিশেষভাবে নজর দিতে চান, মানে আলাদা একটা মন্ত্রণালয় করার মধ্য দিয়ে। এখন এটার ফলাফল কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা আমাদের দেখবার হবে, কিন্তু একটা ফলাফল তো আমরা দেখি যে একটি ছেলে বা মেয়ে যে সিপিএসসি করে করে আমরা ভেবেছিলাম যে তার মধ্যে একটা শক্ত ভিত তৈরি হবে, তার পরবর্তীকালে সে যখন এসএসসি পাস করে, আমরা দেখি বিশাল নাম্বার এসএসসি পাস করে, যেটা আপনি বলছিলেন, কিন্তু এই ছেলে মেয়েরা এইচএসসি পাস করে যখন ইউনিভার্সিটিতে যায় তখন তাদের পাশের হার কমে যাচ্ছে। তার মানে যে প্রস্তুতিটা আমরা তাদেরকে নিলাম, তার সঙ্গে আমাদের উচ্চশিক্ষার মানের একটা বড় ধরনের ঘাটতি আছে। অথবা আমাদের উচ্চশিক্ষা যেরকম, উচ্চশিক্ষা যেভাবে ছেলে মেয়েদেরকে চায়, সেইভাবে আমরা আমাদের নিম্ন স্তর এবং মধ্যম স্তরের ছেলে মেয়ে তৈরি করতে পারছি না। কাজে এটা শিক্ষা বিষয়ে যারা গবেষণা করেন তারা নিশ্চয়ই ভাববেন, এবং এই প্রশ্নগুলি সংবাদপত্রে আসার ফলে নীতি নির্ধারী করে ভাবা উচিত যে এই যে মন্ত্রণালয় আলাদা করা হলো, এই যে এত কিছু করা হলো, তার ফল কি হচ্ছে, তার ফল আসলে আমাদের সমাজের জন্য কোনো ভালো উপহার দিচ্ছে কিনা। অবকাঠামো উন্নয়নই কিন্তু আরেকটি ভিন্ন রকম সংবাদ, সেটি হচ্ছে পদ্মা সেতুতে রেল লিঙ্ক প্রজেক্ট, যেটা সেটার ব্যাপারে দ্রুত অর্থ ছাড় করতে চায়নাকে আহ্বান জানানো হয়েছে আমাদের সরকারের দিক থেকে, কিন্তু আমরা দেখছি যে রেলওয়ে একই সঙ্গে সময়ে চালু করার জন্য কাজ চলছে। পদ্মা সেতুর 2 কারণে তো এটা খুব অগ্রাধিকার। একটি হচ্ছে এটি যে চ্যালেঞ্জ, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি চ্যালেঞ্জ নিয়ে এই মানে সেতুটির কাজ তত্ত্বাবধান করছেন। আরেকটি হচ্ছে যে একই সঙ্গে যতগুলো ফ্যাসিলিটিস থাকা দরকার সেটি নেওয়া এবং যথাসময় এটি শেষ করে, এটা রাজনৈতিক অঙ্গীকার একটি। যদি 2019 সালের দিকে নির্বাচন হয় তাহলে পরে তার আগে সরকারটি শেষ করতে চায়, এবং এই প্রকল্পের জন্য চায়না একটা বড় পার্টনার। এবং চীনা সহযোগী গোষ্ঠী যখন চীনের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করলেন, আপনার খেয়াল থাকবার কথা যে বড় অঙ্কের অর্থের একটা চুক্তি সই হয়েছে, কিন্তু সেটা যদি যথাসময়ে না আসে এবং চীনের এই চুক্তিগুলির মধ্যে আর্থিক যে
সংস্থান আছে, তার সঙ্গে কিন্তু প্রযুক্তিগত সংস্থানও আছে, তারা একটা টেকনোলজিও এর মাধ্যমে দেন। কাজে এটি মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন যে যাতে আমাদের টাইম লাইনের মধ্যে এই সাহায্য দেওয়ার টাইম লাইনটা অর্থাৎ আর্থিক সহায়তার টাইম লাইনটা মিলে। আমার ধারণা এই দুইটিকে একটা ভারসাম্যমূলক জাগার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তাগিদটি দিয়েছেন, কারণ তারা যদি তাদের মতো চলে, আমরা যদি আমাদের মতো চলি, তাহলে প্রকল্পটি যথাসময়ে সাফল্যের মুখ দেখবে না। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।